রাতে খেতে বসল সবাই। শুভ্র এসে বসতেই তার পাশে বসল সন্ধ্যা। এক পলক তাকালো সবার দিকে। সবাই আছে কিন্তু রোদ নেই। নীরব রইল শুভ্র। রোদ কই বৌমা? পড়তে বসেছে। খেতে ডাকো মেয়েটাকে। শুভ্রাকে পাঠালো রোদকে ডাকতে। বই বন্ধ করে ডাইনিংয়ে এলো রোদ। বাসার সবাই রয়েছে। একান্নবর্তী পরিবার তারা। শর্মিলা খাতুন বড়, সাজিয়া খাতুন মেজ, তার মা মাহিরা খাতুন সেজ এবং হাফসা খাতুন ছোট। শুভ্রা বড় জেঠুর ছেলে মেয়ে, সকাল সন্ধ্যা মেজ জেঠুর, সে একাই আর মেদুর ছোট চাচুর। সবাই খাওয়ায় ব্যস্ত। তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা না থাকলেও তার বড় মেজ জেঠিমনির খুব সমস্যা। বড় জেঠিমনি তো সারাক্ষণ ধমকানোর উপরই রাখেন। মেজ জেঠিমনি তাকে পছন্দ করেন না। আর ছোট কাকিমণি চুপচাপ থাকলেও আকার ইঙ্গিতে বুঝে তাকে কম পছন্দ করে। সেই জন্যই কারো সামনে আসতে তার ইচ্ছে হয় না। যার বাবা মা থেকেও নেই তাকে মানুষ কি আর এমন গুরুত্ব দিবে। প্লেটে ভাত বেড়ে দিলেন। ছোট্ট ছোট্ট লোকমা তুলে মুখে পুড়তে লাগলো। খেতে খেতে হঠাৎ মেঘ বলল, ভাইয়া একটা ফ্যামিলি টুগেদার হলে কেমন হয়? ভালো। তাহলে চলো না সবাই মিলে কক্সবাজার যাই। বাবার দিকে তাকায় শুভ্র। বাচ্চারা চাইছে যেহেতু যাও। সন্ধ্যা বলল, আমি যাব। সকাল নীরব থাকলেও শুভ্রাও তাই বলল। রোদ নীরব রইল। খাবারের দিকে মনোযোগ তার। আর চোখে এক পলক তাকায় শুভ্র। সবাই এক্সাইটেড কিন্তু রোদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যেন সে নেই কিংবা কোনো কথা কানে পৌঁছায়নি। রোদ যাবি না? হকচকায় রোদ। এক পলক তাকায় সবার দিকে। আমার সামনে পরীক্ষা জেঠু। পড়াশোনার ক্ষতি হবে। কি এমন ক্ষতি হবে 2-3 দিন ঘুরে এলে? সন্ধ্যা বলল, না যেতে চাইলে থাকুক না জেঠু। ওর কি কাজ? ও ঠিক বলেছে পড়াশোনায় ক্ষতি হবে। মলিন হাসল রোদ। হ্যাঁ জেঠু আপনারা যান। সাজিয়া খাতুন বললেন, আর রোদ লং জার্নি করতে পারে না। কাকির দিকে তাকায় শুভ্র। বাসে চড়তে পারে না। অসুস্থ হয়ে পড়ে। বমি করে সারা পথ। এরকম মানুষ নিয়ে কোথাও যাওয়া যায় নাকি? মানসম্মানের একটা প্রশ্ন। আফজাল সাহেব বললেন, ওইসব কোনো ব্যাপার না। দরকার পড়লে না হয় শুভ্র আর রোদ ফ্লাইটে যাবে। 1 ঘন্টার পথই তো। অপ্রসন্ন কণ্ঠে সাজিয়া খাতুন বললেন, সবাই বাসে যাবে তাহলে রোদ কেন ফ্লাইটে? তুমি তো বললে ও বমি করে মানসম্মান নষ্ট হবে। মন্দ বলিনি তাই বলে ফ্লাইটে। বাকি ছেলেমেয়েরা কি দোষ করল? সাজিয়া খাতুনের কথাবার্তা ভালো লাগল না আফজাল সাহেবের। শর্মিলা খাতুন বললেন, সমস্যা নেই রোদ সবার সঙ্গে বাসেই যাবে। বমির ট্যাবলেট খাইয়ে দিলেই হবে। ওকে নেওয়ার দরকার কি ভাবি? সাজিয়া খাতুনের একচেটিয়া কথাবার্তা কারোরই পছন্দ হলো না। সবাই যাতা বললেও হাফসা খাতুন নীরব রইলেন। উনার কোনো সমস্যা নেই। সন্ধ্যা বলল, আম্মু তো ঠিক বলেছে। অপ্রসন্ন কণ্ঠে আফজাল সাহেব বললেন, তো তোমরা যাও। বাকিরা থাকুক। ভাইজান রাগ করছেন কেন? আমি তো খারাপ কিছু বলিনি। নূরজাহান বেগম বললেন, পরিবারের সবাই যাবে অথচ ও যাবে না, ওকে নিলে তোমার মানসম্মানের প্রশ্ন। ভুলে যেও না রোদ চৌধুরী পরিবারের সন্তান। চুপসে গেল সবাই। সবাই যেভাবে যাবে রোদও দরকার পড়লে সেভাবে যাবে। এই নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। উঠে গেলেন তিনি। বাসের কথা শুনলেই রোদের মাথা ঘুরায়। কেন জানি বাসে চড়তেই পারে না সে। ডাক্তার বলেছিল সে নাকি শারীরিকভাবে খুব দুর্বল। ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলেছিল। তাহলেই নাকি সমস্যা দূর হয়ে যাবে। খেয়ে হাত ধুয়ে রুমের দিকে পা বাড়ালো। বিকেলে পড়তে বসল রোদ। রিডিং রুমের পাশ দিয়ে যাচ্ছিল শুভ্র। ভেতরের দিকে চোখ পড়তেই চোয়াল শক্ত হয়ে এলো। রোদ খাতায় লিখছে আর তার দিকে তাকিয়ে রয়েছে নীরব। মেজাজ খারাপ হলো শুভ্র। পুরুষ হয়ে আরেক পুরুষের দৃষ্টির মানে বুঝতে বিলম্ব হলো না। তার মাকে বলেছিল বদলে ফেলতে কিন্তু এখনো গুরুত্ব দেয়নি। বিষয়টি ঠিক কোন দিকে যাবে বুঝতে বেগ পেতে হলো না। সোজা মায়ের রুমে ঢুকল। শাড়ি ভাঁজ করছেন তিনি। কি হয়েছে শুভ্র? চা কফি লাগবে। টিউটর চেঞ্জ করবেন কবে? সামনের রোদের পরীক্ষা, এখন কিভাবে চেঞ্জ করব? আজকেই নিষেধ করুন। কেন কি হয়েছে? করবেন। শক্ত কণ্ঠস্বর শুভ্র। পরীক্ষা শেষ হোক। কাল থেকে যেন না দেখি। বেরিয়ে গেল শুভ্র। আশ্চর্য হলেন তিনি। নীরব তো ভালো, ভদ্র ছেলে। রিডিং রুমের দিকে এগিয়ে গেলেন। উকি দিলেন, ঠিকঠাক মতোই তো পড়াচ্ছে। রোদও শরীর এবং মাথায় কাপড় টেনে বসেছে। খারাপ কিছুই চোখে পড়ল না। নীরব আসলেও তিনি অনেকবার আড়াল থেকে চেক করে যান, কখনো খারাপ কিছু দেখেননি। যত যাই হোক, রোদ এই বাড়ির মেয়ে। খারাপ কিছু হলে নিজেদেরই বদনাম। তাই তিনি চোখ কান খোলা রাখেন। রোদকেও কঠোর শাসনে রাখেন যেন বিগড়ে না যায়। মা নেই, বাবা থেকেও নেই। কোন মহিলাকে বিয়ে করে সংসার পেতেছে? এই বাড়িতে কেউ তাকে উঠতে দেয় না। সৎ মায়ের অত্যাচারের শিকার হবে বলে রোদকে এক প্রকার রেখে দিয়েছেন ওনারা। আর সেই মহিলাও রোদকে চায় না তাই নিতে দেননি। তাই ব্যবসা বাণিজ্য এবং সম্পত্তির কোনো ভাগও দেননি। রোদের বাবার অংশ থেকে তার জন্য খরচা করা হয়। সেটা বাদেও লুকিয়ে চুরিয়ে হলেও মেয়েটাকে একটু দেখতেও আসে না। এজন্যই সবার মনে ক্ষোভ। আরেকটা মস্ত বড় কারণ হচ্ছে, পরকীয়ার জের ধরে নির্যাতন করত মাহিরা খাতুনকে। এরপর একদিন ধাক্কা দিতেই সিঁড়ি থেকে পড়ে মাথায় বাজেভাবে আঘাত পেয়ে সেখানেই রাত যান। কেস হয়, জেল হয়। মানসম্মান এবং রোদের কথা ভেবে কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে ছাড়িয়ে আনেন, নয়তো ফাঁসি হতো।
জেল থেকে ছাড়া পেতেই পল্টি দিল। সেই মহিলাকে বিয়ে করে সংসারী হলো। দীর্ঘশ্বাস ফেললেন। কিভাবে যে নিষেধ করবেন ভেবে পাচ্ছেন না। টেনশনে পড়ে গেলেন। রোদ খারাপ রেজাল্ট করুক সেটা তিনি চান না। বিকেলে রোদের বিয়ের জন্য এলো সেদিনের সেই নেট অফিসের লোকটার বাবা। শুনতাই মেজাজ খারাপ হয়ে গেল আফজাল সাহেবের। গম্ভীর হয়ে নিষেধ করে দিলেন। ব্যাপারটি কানে এলো শুভ্র। মেজাজ খারাপ হলো রোদের উপর। মেয়েটাকে ছাদে পাঠালে সমস্যা, বাগানে গেলেও সমস্যা, টিউটর দিলেও সমস্যা। শুধু সমস্যা আর সমস্যা। চল শক্ত হয়ে আছে। হঠাৎ বাসায় প্রবেশ করলো একটি মেয়ে। এগিয়ে গিয়ে শর্মিলা খাতুন জিজ্ঞেস করলেন, কে তুমি? সালাম দিল মেয়েটি। আমি রুশনা, রোদের নিউ হোম টিউটর। কে পাঠিয়েছিল? শুভ্র ভাইয়া। বলতে গিয়ে লাজুক হাসল। সিঁড়ির উপর থেকে দৃশ্যটি দেখল রোদ। শুভ্র ভাইয়া বলতে গিয়ে লাজুক হাসার কি হলো? নিশ্চয়ই এই মেয়ের সঙ্গে কিছু একটা আছে। ভীষণ খারাপ লাগলো রোদের। ও আচ্ছা, তুমি রিডিং রুমের দিকে যাও, আমি রোদকে পাঠাচ্ছি। জি আন্টি। সরে গেল রোদ। রোদ, রোদ। বেরিয়ে এলো রোদ। কি জেঠিমনি, তোর নতুন টিউটর এসেছে, পড়তে যা। আমার টিউটর লাগবে না। কেন? আমি এখন থেকে আমার ফ্রেন্ডদের সঙ্গে গ্রুপ প্রাইভেট পড়ব। উনাকে ফিরে যেতে বলো। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুতেই পড়বেন না মেয়ের কাছে। দরকার পড়লে ফেল করবে। রাতে শুভ্র বাসায় ফিরে জানতে পারল রোদ নিষেধ করে দিয়েছে, পড়বে না। আর তাকে রুশনা ফোন করে জানিয়েছে। মেজাজ খারাপ হলেও নীরব রইল। এত সাহস কোথায় পেল জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। রুমে ডেকে পাঠালো। চমকায় রোদ। গম্ভীর হয়ে এগিয়ে গেল। নক করে ভেতরে ঢুকতেই মুখোমুখি হলো শুভ্র। ভরকায় রোদ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। শ্বাস আটকে দাঁড়িয়ে রইল রোদ। নীরবকে ভালো লাগে। নীরব রইল রোদ। নিউ টিউটরের কাছে পড়িসনি কেন? প্রত্যুত্তর করল না। কি জিজ্ঞেস করলাম? ধমকে উঠল। গ্রুপ প্রাইভেট পড়ছি তাই। কাল থেকে বাদ দিয়ে বাসায় পড়বি। প্রয়োজন নেই। অগ্নি দৃষ্টিতে তাকালো। মুখে মুখে কথা বলছিস। বেরিয়ে গেল রোদ। রোদের দুঃসাহস দেখে অবাক হলো শুভ্র। হাত মুষ্টিবদ্ধ করল। ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো। চোখগুলো কেমন রক্তবর্ণ ধারণ করেছে। ব্যালকনিতে এসে দাঁড়ালো রোদ। কেন জানি অভিমান হয় শুভ্র উপর। এতগুলো বছর তার সঙ্গে যোগাযোগ করেনি, করার চেষ্টাও করেনি। প্রতিটি দিনাত সেকেন্ড মানুষটার একটা বার্তার জন্য সে অপেক্ষা করেছিল। একটা কলের প্রতীক্ষায় ছিল, না কিছুই করেনি। এখন অনেকগুলো বছর পর এসে তার উপর কর্তৃত্ব ফলাচ্ছে। শুধু তাই নয়, সেদিন ভুল বুঝে তার গায়ে হাতও তুলেছিল। বলার পরেও বিশ্বাস করেনি, উল্টো ইমোম্যাচিওরের মতো নিজের বাবা মায়ের কাছে বিচারও দিয়েছে। সব বাদ। সব মেনে নিয়েছে, কারণ তার ভালোর জন্যই করেছে, খারাপ নয়। আর তার উপর রাইট রয়েছে। হ্যাঁ, সেদিন অসতর্কতাবশত কার্নিশ থেকে পড়লে তার মৃত্যু নিশ্চিত ছিল। তবুও তার লোভী মনটা কাকরল ফুলের জন্য মাঝে মধ্যে উঠে। জলপ্রপাতের ন্যায় অশ্রু গড়িয়ে পড়ছে সফেদ দুগাল বেয়ে। ভেজা ঢোক গিলল। পাশের ব্যালকনিতে চোখ পড়তেই দেখল সিগারেট ফুটছে শুভ্র। রুমের দিকে পা বাড়ালো। সোজা বালিশে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে লাগলো। এই বাড়িতে তার আর থাকতে ইচ্ছে করছে না। তবুও আজীবন থাকতে হবে। দূরে কোনো পাহাড় অরণ্যে গিয়ে দূষিত শ্বাস ফেলে একটু বিশুদ্ধ বায়ু গ্রহণ করতে ইচ্ছে করে। সমুদ্রের জলে পা ডুবিয়ে তৃষ্ণা নিবারণ করতে ইচ্ছে করে। পাহাড় চূড়ায় উঠে দুহাত প্রসারিত করে জোরে চিৎকার দিয়ে নিজেকে রানী বলে দাবি করতে ইচ্ছে করে। কবে হবে তার ইচ্ছেগুলো পূরণ? মিলে না কোনো প্রত্যুত্তর। ওভাবেই কখন চোখ লেগে হেলো টের পেল না। টুপুটুপ করে তপ্ত চলে শিমুল তুলোর বালিশ বেজে জবুথবু। আজানের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল রোদের। পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে না, তবে বাড়ির পাশের নারিকেল গাছগুলোয় সংসার পাতে দু একটা কাক দম্পতির ডাক শোনা যাচ্ছে। আলমোড়া ভেঙে পিছনের ব্যালকনিতে গেল। হালকা কুয়াশার চাদর জড়িয়ে রয়েছে প্রকৃতি। কাকের বাসাগুলো দেখা যাচ্ছে, তবে অস্পষ্ট। ঘুমু ঘুমু ঝাপসা মায়াবী চোখে তাকিয়ে রইল। কবে তারও একটা কাকের বাসা হবে? খড়কুটো দিয়ে সেও কবে একটা বাসা বুনবে? জানে না কোনো প্রত্যুত্তর। দীর্ঘশ্বাস ফেলে মেইন দরজা খুলে বাগানের দিকে পা বাড়ালো। ঘাসের উপর পড়ে থাকা শিশিরবিন্দুর উপর খালি পায়ে হাঁটতেই শিরশির করে উঠল। ভোরের নির্মল হাওয়ার মতো একরাশ দোল দিয়ে গেল তার সুপ্ত হৃদয়ে। তর্জনী দিয়ে শিশিরবিন্দুর স্পর্শ করতে লাগলো। এটা করতে ভীষণ ভালো লাগে তার। শীত শীত অনুভূত হতেই কুকড়ে উঠল। কত রকমের গোলাপ ফুটে আছে বাগানে। আধফুটা গোলাপ তার বেশি প্রিয়। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল গোলাপগুলো। কি যে ভালো লাগছে রোদের। একটু ঝুঁকে নাসিকা ভরে ঘ্রাণ নিতে লাগলো। হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কেউ তাকে লক্ষ্য করছে। চোখ তুলে চতুর্দিকে তাকাতেই লক্ষ্য করল ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুটছে শুভ্র। তাও এই ভোরবেলায়ও। তাকে লক্ষ্য করেনি বোধহয় শুভ্র। দ্রুত বাসার দিকে পা বাড়ালো। রুমে ঢুকে অল করে নামাজ আদায় করে কিছুক্ষণ পড়াশোনা করে শুয়ে রইল। প্রতিদিনের ন্যায় ব্রেকফাস্ট করতে বসল সবাই। সবাই থাকলেও রোদকে আজও কেউ ডাকল না। রোদেরও কেন জানি অস্বস্তি হয়। ডাকলে যায়, নয়তো না। সে জানে তার উপস্থিতি কারো পছন্দ নয়। তবে সামনাসামনি হলে কত শত রকম কথাই না তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলেন সাজিয়া খাতুন। তাকে দেখলেই মনে হয় সাপের সঙ্গে বেজির দেখা।
কার অমন সেধে সেধে অপমানিত হতে ইচ্ছে করে রোদের তো নাই, তাই দূরত্ব বজায় রাখে। বড় জেঠিমনি নিষেধ করলে অবশ্য কারো অমন দুঃসাহস হয় না তাকে কিছু বলার, কারণ তিনি আবার এই পরিবারের মাথা। সবকিছুই উনার ইশারা ইঙ্গিতে হয়। দীর্ঘশ্বাস ফেলে রেডি হয়ে নিল। শুভ্র এসে চেয়ারে বসল। রাতে ঘুম হয়নি আজও। ব্রেকফাস্ট সেরে একসঙ্গে ঘুমাবে। এক টুকরো পরোটা ছিঁড়ে মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুরতেই দেখল সিঁড়ি দিয়ে নামছে রোদ। এক পলক তাকায়। মাথায় সাদা ওড়না দিয়ে ঢাকা, কাঁধে ব্যাগ, পায়ে কেটস। নিচের দিকে দৃষ্টি রেখে কদম ফেলছে। তাকে দেখেও কেউ যেন দেখল না। আমি ভার্সিটিতে যাচ্ছি চিনি। নীরব রইলেন তিনি। আদেও কানে পৌঁছেছে কিনা সন্দেহ। বেরিয়ে গেল রোদ। রোদ ব্রেকফাস্ট করেছে কিনা জিজ্ঞেস করতে ইচ্ছে হলেও নীরব রইল শুভ্র। আসার পর থেকে রোদ একবারই তার সঙ্গে খেতে বসেছিল। আর তেমন একটা ওকে ডাইনিংয়ে দেখা গেল না। ব্রেকফাস্ট অসমাপ্ত করে উঠে গেল। কি হলো, খাবি না? না। কেন? কফি দিন। রুমের দিকে পা বাড়ালো শুভ্র। ব্যালকনিতে দাঁড়াতেই দেখল ধীরে ধীরে পা ফেলে গেট দিয়ে বেরোচ্ছে রোদ। দড়ির মতো মোটা পাকানো বেনিটাকে কারুকার্যময় লাগছে। হাঁটার সঙ্গে ছন্দে ছন্দে কি সুন্দর করে দুলছে। আজও গাড়ি কিংবা রিকশা নিল না, ধীর পায়ে হেঁটে হেঁটেই যাচ্ছে। কফি নিয়ে এগিয়ে এলেন শর্মিলা খাতুন। মায়ের দিকে তাকায়। রোদ ব্রেকফাস্ট করেছে। অপ্রস্তুত হলেন তিনি। করতে বলেছিলাম ও নিষেধ করল। কখন? একটু আগে। ডিনার করেছিল? হ্যাঁ। শুভ্র লক্ষ্য করল তার মাকে কেমন অপ্রস্তুত দেখাচ্ছে। আমি তো দেখলাম না। ও বেশিরভাগ রুমেই খায়, তাই পাঠিয়ে দিই। রুমে কেন খায়? আমি কি জানি বাবু। একা ভার্সিটি গেল কেন? ও তো একাই যায়। কবে থেকে? আমতা আমতা করলেন। হয়েছে কিছুদিন। এমন কিছু আপনাকে বলেছিলাম। ঘাবড়ে গেলেন। আপনাকে বলেছিলাম ওকে একা ছাড়তে না। যত যাই হোক ওকে একা ছাড়তে না। ও যেন বাসার বাইরে একা না বেরোয়। বলেছি আপনাকে নিয়ে যেতে এবং আসতে। রোদ খুব হাততারা মেয়ে। ছোট থেকে মা বাবার আদর শাসন পায়নি বলে উনচণ্ডী হয়েছে। আচ্ছা। তা আমার তো এমন কিছু মনে হয়নি। ও তোমার সামনে অমন করার সাহস পাবে নাকি? ওর বিষয়ে আমি কি কি বলেছিলাম আপনাকে? আতঙ্কিত হলেন ভেতরে ভেতরে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় শুভ্র। ও গাড়ি নিল না কেন? ও একটা গাড়ি নিলে বাকিরা কিভাবে যাবে? বাকিরা যাবে, ও যাবে না। মায়ের মুখের দিকে তাকিয়ে রইল শুভ্র। আমি চুপ রয়েছি বলে আপনারা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছেন, তাই না? ভাবছেন আপনাদের কিছুই আমার চোখে পড়ে না, তাই তো? তুমি অহেতুক আমাকে প্রশ্নবিদ্ধ করছো। তাচ্ছিল্য চোখে তাকালো। ও একটা গাড়ি নিলে বাকিদের চিন্তা। ওর জন্য গাড়ি কেনার টাকা পাঠায়নি। সেই টাকা কই? আতঙ্কিত চোখে তাকালেন। বলুন সেই টাকা কই? এতগুলো গাড়ি কেনার কি দরকার? ড্রাইভারের পিছনেও কতগুলো টাকা চাই উইসি। চোয়াল শক্ত করল শুভ্র। তার মানে গাড়ি কেনা হয়নি। প্রতিক্রিয়াহীন তিনি। আমি ঠিক বুঝতে পারছি না কিছু। রোদের সাথে আপনারা ঠিক কি করছেন? তুমি ভুল বুঝছ। হ্যাঁ, আমি এখনো ফিডার খাই। আমরা ওর খেয়াল রাখি। সে তো দেখলাম। কিছু বলতে পারলেন না তিনি। প্রতি মাসে রোদের হাত খরচ, পড়াশোনা, কোচিং, প্রাইভেট, শপিং, স্কিন কেয়ার অর্থাৎ যাবতীয় সকল খরচা সহ ওর জন্য 1 লক্ষ টাকা করে পাঠাতাম। হিসেব করলে দাঁড়ায় 12 মাসে 12 লক্ষ। এভাবে প্রায় 7-8 বছরে, অর্থাৎ গাড়ি কেনার টাকা সহ 1-1.5 কোটি টাকার উপরে পাঠিয়েছিলাম। ঈদ কিংবা কোনো উৎসবে দ্বিগুণ টাকা পাঠাতাম, সেটা হিসেব করলে তো 2-3 কোটি টাকার উপরে যায়। সেই টাকা কোন দিকে গেল? গলা শুকিয়ে গেল শর্মিলা খাতুনের। বলুন। ভীত চোখে তাকিয়ে রইলেন। প্রতি মাসে বিজনেস থেকে রোদের বাবার বিরাট একটা অ্যামাউন্ট আসে, যেটা উনাকে দেওয়া হয় না। আপনারা রোদের খরচাপাতির কারণ দেখিয়ে রেখে দেন, সেই টাকা কোথায়? সেই টাকা তো আমার দেওয়া টাকার কাছে কিছুই না। শ্বাস আটকে রইলেন। এভাবে ফেসে যাবেন ভাবতে পারেননি। বলুন। আমতা আমতা করলেন। আকস্মিক হাত থেকে কেড়ে নিয়ে কফির মগটা আছাড় দিল ফ্লোরে। উত্তর দিন। নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। কি হলো বলছেন না যে? বলুন। ধমকে উঠল। আসলেই। হ্যাঁ বলুন। যেটা বলল তার জন্য প্রস্তুত ছিল না শুভ্র। আচমকা টবগুলো ছুঁড়ে ফেলল। ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলল। আতঙ্কিত হলেন তিনি। হাউ ডেয়ার ইউ! হাউ ডেয়ার ইউ! আমার টাকা দিয়ে আরেকজনের ভোগবিলাসের ফুর্তি করেছেন। ভেঙে ফেলল বেশ কতগুলো টবসহ ফুলদানি। কাঁপতে লাগলেন তিনি। আপনাকে আমি ঘৃণা করি। ছলো ছলো নয়নে তাকালেন। ভাঙ্গুচুরের শব্দ শুনে এক প্রকার ছুটে এলেন নূরজাহান বেগম এবং আফজাল সাহেব। কি হয়েছে শুভ্র? আপনিও জানতেন এইসব, তাই না? কোন সব? রোদের জন্য দেওয়া টাকা পয়সা এভাবে কুকুর বিড়ালকে ভোগ করাচ্ছে। মুখ শুকিয়ে গেল উনার। সামনে থেকে চলে যান 2 জন। ঘৃণা করি 2 জনকে। তাচ্ছিল্য হাসলেন নূরজাহান বেগম। মুখ বুজে রয়েছিলেন এতদিন। এখন মজা টের পাক। রোদের জন্য দেওয়া খরচা দিয়ে বেকার জুয়ারি ভাইদের উদরপূর্তি করে। সেখানে এমন রিয়েক্ট তো শুভ্র করবেই। রোদের সঙ্গে ফোনে যোগাযোগ না করলেও প্রতি মাসে 1 লক্ষ টাকা করে হাত খরচা পাঠিয়ে দিত। ভেবেছিল তার বাবা মা রোকে আগলে রাখবে, কিন্তু এখন দেখছে শেয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে গিয়েছিল। সব জেনে শুনেও তুমি চুপ রয়েছিলে, তাই না দাদিমা? আমি কি করব? আমাকে জানানোর প্রয়োজন ছিল না।
সংসারের শান্তি চেয়েছিলাম। জুলুম করে। প্রত্যুত্তর না করে বেরিয়ে গেলেন তিনি। তপ্তশ্বাস ফেলে টি শার্ট চেঞ্জ করে বেরিয়ে গেল বাসা থেকে। কিছু দূর যেতেই দেখল ফুটপাত দিয়ে মাথা নুয়ে হাঁটছে রোদ। কয়েকটা বখাতে পিছু নিয়েছে। আতঙ্কিত হয়ে লম্বা লম্বা কদম ফেলছে। মেজাজ খারাপ হলো শুভ্র। নিশ্চয়ই প্রতিদিন এই স্বের সম্মুখীন হয় রোদ, যা প্রকাশ করে না। চোয়াল শক্ত হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করল। দাঁতে দাঁত চেপে সজোরে ব্রেক কষল। গাড়ি থেকে বেরিয়ে সামনে দাঁড়ালো। ভড়কে গেল রোদ এবং বখাতেগুলো। আতঙ্কিত চোখে তাকায়। ওর পিছু নিলি কেন? কে ভাই তুমি, আমাদের বিরক্ত করছো? চোয়াল শক্ত করল। তোদের জম। আচমকা মুখের মধ্যে কষিয়ে একটা লাথি রতেই মুখ থুবড়ে পড়ল। হতভম্ব হলো বখাতেগুলো। কোনো প্রস্তুতি ছাড়াই তেরেফুরে আসতেই সেগুলোকেও রামতলায় দিতেই লেজ গুটিয়ে পালিয়ে গেল। মস্তিষ্ক টকবক করছে শুভ্র। নীরবে হাঁটতে লাগলো রোদ। গাড়িতে উঠে বসল শুভ্র। স্টার্ট দিয়ে রোদের কাছাকাছি গেল। অভিমানী হয় রোদ। এতগুলো বছর তার খোঁজ নেয়নি, আজ বাহাদুরি দেখাতে এসেছে। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বাম হাত দিয়ে মুছে জিভ চেপে হাঁটতে লাগলো। গাড়িতে উঠল। গম্ভীর শক্ত কণ্ঠস্বর। হাঁটতে লাগলো রোদ। শুনবে না একদম। জিভ চাপলো মাথায়। অভিমানে বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। কি হলো? নিরুত্তর রোদ। উঠবি না? মৌন রইল। সজোরে ব্রেক কষল। কথা কানে যাচ্ছে না। গুরুত্ব দিল না রোদ। নীরবকে ভালো লাগে তাই না? থমকে দাঁড়ায় রোদ। নিজের মতো ভাবো সবাইকে। ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করল। কি বললি? বারবার ওর কথা কেন বলো? যা সত্য তাই। তোমারও তো রুশনা নামের মেয়েটিকে ভালো লাগে, আমি কিছু বলেছি? কি বললি? ওর সঙ্গে যে তোমারও। আচমকা থাপ্পড় পড়ল গালে। হতভম্ব হয়ে আগুন চোখে তাকালো রোদ। প্রতিক্রিয়া করতে ভুলে গেল। ননসেন্স। জিভ চাপলো মাথায়। লম্বা লম্বা কদম ফেলে হাঁটতে লাগলো। ক্ষুব্ধ হলো শুভ্র। এই ছিল মেয়েটার মনে। চোয়াল শক্ত হয়ে এলো। একটা রিকশা নিয়ে বাকি পথ ভার্সিটিতে পৌঁছালো। চোখ মুখ ফুলে টোল হয়ে গেল। অবশ্য সকালবেলা ফুটপাতে মানুষ কম থাকে, তাই হাঁটতে ভালো লাগে তার। তাই ভার্সিটি যাওয়ার সময় কিছু পথ হেঁটে যায়। ভার্সিটি সেমিনারে গিয়ে বসল রোদ। তাকে দেখতেই এগিয়ে এলো সুপ্তি, দীপ্তি আর তটিনী। চোখ পড়তেই বিচলিত হলো। সুপ্তি বলল, কি হয়েছে তোর? কিছু হয়নি। গাল ডেকে বসল রোদ। কাঁদছিস কেন? এমনি। দীপ্তি বলল, কি হয়েছে বল। মাথা ব্যথা করছে তাই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওরা। তটিনী বলল, তোর গালে কি হয়েছে? কিছু হয়নি। ফর্সা গালে 5 আঙুলের দাগ স্পষ্ট ভাসমান। ঘন্টা পড়তেই ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। নিজেকে ধাতস্থ করে ঘন্টা দুয়েক পর রোদের ভার্সিটি এলো শুভ্র। সোজা মেইনহেড স্যারের সঙ্গে দেখা করতে উনার কেবিনের দিকে এগিয়ে গেল। শুভ্রকে দেখতেই কাল ভরে হেসে উঠলেন ইশতিয়াক মির্জা। সালাম দিল সে। আরে শুভ্র যে। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, বসো। মুখোমুখি বসল শুভ্র। তা কবে ফিরলে দেশে? হয়েছে সপ্তাহখানিক। ওহ। ভাবলাম তোমার বাবার সঙ্গে দেখা করব। কেন? মুচকি হাসলেন। আসলেই রোদ মানে তোমার বোনের কথা বলছি আর কি। তাকে পছন্দ হয়েছিল আমার। উনার মুখের দিকে তাকায় শুভ্র। আমার ছেলে আদ্রিন সিএস ইঞ্জিনিয়ার, বুয়েট, তাই আমি চাইছি আর কি রোদকে পুত্রবধূ করতে। আর তোমাদের পরিবার সম্পর্কে তো জানি। রোদের কথা বাসায় বলেছিলাম, আদ্রিনের কোনো আপত্তি নেই। সেদিন রোদকে দেখে গিয়েছিল, জানালো পছন্দ হয়েছে। এখন কি বলো? গম্ভীর রইল শুভ্র। চশমা ঠিক করে এক পলক তাকালেন। শি ইজ মাই ওয়াইফ। চমকে তাকালেন তিনি। কি বললে? ভার্সিটির ব্যালকনিতে দাঁড়ালো ওরা চারজন। শুভ্রকে গেট দিয়ে বেরোতে দেখতেই সুপ্তি বলল, রোদ উনি তোর শুভ্র ভাই না? চোখ পড়ল রোদের। হুম। গায়ে ব্ল্যাক কালারের টি শার্ট। উজ্জ্বল ফর্সা শরীরটায় কি সুন্দর মানিয়েছে। চুলগুলো ছোট করে ছাটা। দেখতে মন্দ লাগছে না। পুরো লুক মিলিয়ে কোনো হিরো থেকেও কম নয়। ফর্সা গালগুলোয় গোলাপি আভা ছড়িয়ে পড়ল হঠাৎ। ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গেল। কেন এলো ভার্সিটিতে বুঝতে পারল না। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।